হ্যালো, সকলে শুনতে পাচ্ছ? গুড আফটারনুন সকলকে। গুড ইভিনিং সকলকে। আশা করছি প্রত্যেকে স্পষ্ট শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। একটু জানাবে কমেন্ট বক্সে। গুড ইভিনিং প্রত্যেককে। প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও এবং শুনতে পাচ্ছ কিনা। প্রত্যেকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও যারা রয়েছো। খেয়ালি পিউ বলছে দেখতে পাচ্ছে। বাকিরাও একটু জানাও। বাকিরাও একটু জানাও প্রত্যেকে। গুড ইভিনিং প্রত্যেককে, গুড ইভিনিং। সবকিছু ক্লিয়ার? ওকে, প্রত্যেকে বলছো সবকিছু ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করতে। ওকে, প্রত্যেককে আমাদের এই অনলাইন স্টাডিতে স্বাগতম। প্রত্যেককে স্বাগতম আমাদের অনলাইন স্টাডিতে। চলো তাহলে আমাদের আজ প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখা যাক। আমাদের প্র্যাকটিস সেটের আজকে প্রথম প্রশ্ন বলছে, ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং should teacher not practice with children to make them effective communicators? অর্থাৎ ইংলিশ প্যাডাগোগি থেকে প্রথম প্রশ্ন। ইংলিশ প্যাডাগোগি যে অংশ থেকে তোমাদের 15 নাম্বার থাকবে, 15 নাম্বার থাকার চান্স রয়েছে। আগের বারে 15 নাম্বার ছিল, এবারেও আশা করছি 15 নাম্বার থাকবে ইংলিশ প্যাডাগোগি থেকে। এবং তোমাদের কন্টেন্ট যেখানে আনসিন রয়েছে এবং কিছু গ্রামার থাকবে, সেই সকল মিলিয়ে 15 নাম্বার থাকার একটা সম্ভাবনার আগের বারে ছিল। এবারে যদিও আলাদা আলাদা করে ভাগ করে দেয়নি, কিন্তু ওই ভাগটাই থাকার সম্ভাবনা রয়েছে এবারেও। ওকে, যেহেতু এনসিটির যে রুল কোশ্চেন পেপারের, সেই অনুযায়ী এটাই থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, প্রথম প্রশ্ন তোমাদের এখানে 76 কোশ্চেন নাম্বার লেখা রয়েছে 76। যেহেতু তোমাদের যে মেগা মক টেস্ট ছিল সেই প্রশ্ন থেকেই মেগা মক টেস্ট ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্র্যাকটিস সেট হিসাবে। তোমরাও উত্তর বলবে প্রত্যেকে, এবং আমি কেন হলো কিভাবে হলো সেটা আলোচনা করে দেবো। তো প্রথম প্রশ্ন আশা করছি প্রত্যেকে স্পষ্ট দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 76। তোমরা যখন অ্যান্সার লিখবে তখন লিখবে 76, তারপরে তোমরা যে অ্যান্সারটাকে চুজ করছো সেই অ্যান্সারটাকে এ অথবা বি অথবা সি, এ অথবা বি অথবা সি অথবা ডি এইভাবে লিখবে। ওকে, 76 তারপর এ বি সি ডি এইভাবে। তাহলে প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শুড টিচার্স নট প্র্যাকটিস উইথ চিলড্রেন টু মেক দেম এফেক্টিভ কমিউনিকেটরস? এফেক্টিভ কমিউনিকেটরস বলতে কি না, ভালো যোগাযোগকারী হিসাবে তৈরি করতে একজন শিক্ষক মহাশয়ের কি করা উচিত নয় শিক্ষার্থীদের সঙ্গে? প্লে উইথ ল্যাঙ্গুয়েজ and use it for purposes, produce language, build and share knowledge, নাকি memorizing the dialogues for role play to perform well? দেখো ফার্স্ট অপশন কি রয়েছে, প্লে উইথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ ইট ফর পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা এবং ভাষা নিয়ে খেলা। এটা কি উচিত নয় একজন শিক্ষক হিসাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য বা একজন শিক্ষার্থীকে ভালো এফেক্টিভ কমিউনিকেটর করার জন্য? অফকোর্স এটা প্রয়োজন, এটা দরকার। অর্থাৎ অপশন এ এখানে বলেছে নট, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে নট বলেছে, তাহলে অপশন এ অবশ্যই হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। প্রডিউস ল্যাঙ্গুয়েজ, একজন শিক্ষক মহাশয়ের এটাও করা উচিত। বিল্ড অ্যান্ড শেয়ার নলেজ, তাদের নলেজ কে তৈরি করা এবং সেটাকে শেয়ার করা, এটাও অবশ্যই প্রয়োজন। তাহলে কোনটা করা উচিত নয়?
মেমোরাইজিং দ্য ডায়লগস ফর রোল প্লেতে ডায়লগ গুলোকে মেমোরাইজ করা উচিত নয়। ভালো পারফরমেন্স করার জন্য বা ভালো কমিউনিকেট করার জন্য যদি রোল প্লেতে অর্থাৎ কোনো একটা তাদেরকে অ্যাক্টিং করানো হচ্ছে এবং তার যে ডায়লগ গুলো সেগুলোকে তাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হচ্ছে, সেই ডায়লগ যদি মুখস্থ করিয়ে দেওয়া হয় তাহলে সে নিজে ক্রিয়েট করছে না, সে নিজের ভাবকে প্রকাশ করছে না, বরং অন্য কোথা থেকেও সে কপি করে সেটাকে কি করতে চাইছে, বলতে চাইছে। এটার মাধ্যমে এফেক্টিভ কমিউনিকেটর হওয়া যায় না, রাইট? এটা মুখস্থ বিদ্যাটাকে ঝালিয়ে নেওয়া যায়, কিন্তু মনে রাখবে বর্তমান শিক্ষাতে মুখস্থ বিদ্যার উপর জোর দিয়ে নয়, বরং কি সে নিজে অভিজ্ঞতার মাধ্যমে নিজে চেষ্টায় নিজেকে প্রকাশ করে যেটা শিখবে সেটাই হচ্ছে আসল শিক্ষা। তাহলে যে কোনো কিছুকে মুখস্থ করে নিলে হবে না, তাহলে মেমোরাইজ করে আমরা ভালো কমিউনিকেটর হওয়া যায় না। তাহলে কোনটা করা উচিত নয় বলেছে? অফকোর্স মেমোরাইজ করানো, শিক্ষার্থীদেরকে ডায়লগ মেমোরাইজ করানো উচিত নয়, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। যারা অপশন ডি করেছিলে তারা একদম সঠিক উত্তর করেছিলে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? নিচের কোনটা সঠিক স্টেটমেন্ট, সঠিক তথ্য নিচের কোনটা? চারটা স্টেটমেন্ট রয়েছে অপশন এ বি সি ডি তে। তোমরা আগে উত্তর বলো, তারপর আমি তার ব্যাখ্যা করব। কোশ্চেন নাম্বার 77, মেমোরা কোশ্চেন নাম্বার 77 কি অ্যান্সার হবে বলো? কোন স্টেটমেন্টটা সঠিক নয়? চিলড্রেন হু কাম টু ইংলিশ ক্লাস আর লাইক এ ক্লিন স্টেট। যারা ইংলিশ ক্লাসে আসে তারা একদম পরিষ্কার, মানে ক্লিন স্লেটের মতো, অর্থাৎ পরিষ্কার স্লেটের মতো আসে, অর্থাৎ তাদের মাথায় কিছু থাকে না, এটা বোঝাতে চাইছে। তারা কোনো অভিজ্ঞতা নিয়ে আসে না যারা ইংলিশ ক্লাসে আসে, এরকমটা না, এটা তো নয়, এটা অ্যান্সার হতে পারে না। কোনটা সঠিক জানতে চেয়েছে, কারেক্ট। তাহলে ইন ক্লাস 1 চিলড্রেন ডু নট নো ইংলিশ অ্যাট অল। ক্লাস 1 এ শিক্ষার্থীরা একদমই ইংরেজি জানে না, এই ধারণাও ভুল। ক্লাস 1 মানে একজন শিশুর 6 বছর বয়স, কিছুটা হলেও তো প্রি নলেজ থাকবে। আমরা কখনোই এটা ভাবতে পারি না যে শিশুর মাথায় আগে থেকে কিছু নেই, অথবা শিশুর কোনো একটা বিষয়ে প্রি নলেজ নেই। অবশ্যই যে কোনো ক্লাস শুরু করার সময়, যে কোনো ভাষা শেখানোর সময়, যে কোনো টপিকে ধারণা দেওয়ার সময় তার আগে শিক্ষার্থীদের প্রি নলেজ যাচাই করতে হবে, অর্থাৎ এটা ধরে নেওয়া হয় যে শিশুদের মধ্যে সেই সংক্রান্ত কিছু না কিছু পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেটাকে যাচাই করতে হবে। তাহলে অপশন এ বি দুটোই সঠিক কথা বলছে না। অপশন সি কি বলছে? চিলড্রেন কাম টু স্কুল উইথ এ ট্রেজার অফ এক্সপিরিয়েন্স অফ দেয়ার ওন। শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে একটা ট্রেজার, একটা সম্পদ নিয়ে আসে। কিসের সম্পদ? অভিজ্ঞতার সম্পদ নিয়ে আসে তাদের নিজেদের মধ্যে। Children come to school with a treasure of experience. Of course, they come to school with a treasure of experience of their own. এটা অবশ্যই ঠিক। আমরা শিশুদেরকে অনেক আন্ডার এস্টিমেট করে ফেলি যে এটা জানে না, এটা পারে না। এরকম করলে চলবে না, আমাদেরকে জানতে হবে তারা অনেকটা কিছুই নিয়ে এসেছে স্কুলে, তাদের প্রি নলেজ, পূর্ব অভিজ্ঞতা অনেকটাই রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে, সেটাকে রিলেট করিয়ে পড়াতে হবে। তাহলে অপশন সি হবে সঠিক, রাইট? অপশন সি হবে সঠিক উত্তর 77 এরটা। আর স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স সেটা লার্নিং এ বা শিখনে সাপোর্ট করে না, এটা একদমই ভুল। তাহলে অপশন সি 77 এরটা অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 78, কোশ্চেন নাম্বার 78, every child is equipped with a set of syntactic rules called universal grammar. This is related to, প্রত্যেকটি শিশু সিনট্যাকটিক রুলস সম্বন্ধে, সিনট্যাকটিক রুলস বলতে সেন্টেন্স স্ট্রাকচারের যে রুল সেটা সম্বন্ধে অবগত, বা কিভাবে ভাষার কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই রুল সম্পর্কে অবগত প্রত্যেকটা শিশু, যেটাকে আমরা ইউনিভার্সাল গ্রামার বলে থাকি। বা প্রত্যেকটা শিশুর মধ্যে আগে থেকে কিছু গ্রামাটিক্যাল রুলস তার মধ্যে থেকে থাকে, যেটাকে আমরা কি বলে থাকি? ইউনিভার্সাল গ্রামার বলে থাকি। কার কথা অনুযায়ী? না, নোয়াম চমস্কি ভাষাতত্ত্ববিদের অনুযায়ী। তো এই ইউনিভার্সাল গ্রামারটা কিসের সঙ্গে যুক্ত রয়েছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অপশন এ উইল বি কারেক্ট আনসার, ল্যাড, যার পুরো নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সংক্ষেপে ল্যাড বলি, অনেক সময় এটার ফুল ফর্মও পড়তে পারে।
ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যাড, দেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস 78, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ। কোন ভাষাতত্ত্ববিদ দিয়েছেন? নোয়াম চমস্কি ল্যাডের ধারণা দিয়েছেন। কোশ্চেন নাম্বার 79 কোশ্চেন নাম্বার কি বলছে? Which approach enables a teacher to appreciate other languages in classroom and provide a bridge for students to understand concepts and develop a closer link with their home language and instruction language of school? অর্থাৎ কোন অ্যাপ্রোচটা শিক্ষক মহাশয় কে এনেবল করছে কি করতে? টু অ্যাপ্রিসিয়েট আদার ল্যাঙ্গুয়েজেস, অন্যান্য ভাষাকে গ্রহণ করতে বা অ্যাপ্রিসিয়েট করতে, এবং ইন দ্য ক্লাসরুমের মধ্যে, অ্যান্ড প্রোভাইড এ ব্রিজ ফর স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড কনসেপ্টস। অর্থাৎ একটা ক্লাসরুম যেখানে শিক্ষক মহাশয় রয়েছেন, শিক্ষক মহাশয় সেখানে হয়তো বাংলাতে পড়াচ্ছেন বা সেই স্কুলের মাতৃভাষা বাংলা, ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা সেই স্কুলের, কিন্তু শিক্ষক মহাশয় কি করছেন? সেই ক্লাসরুমে আর অন্যান্য ভাষাভাষী শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে ভাষা সেই ভাষাটাকেও অ্যাকসেপ্ট করছেন বা অ্যাপ্রিসিয়েট করছেন, এবং স্টুডেন্টদেরকে কনসেপ্ট টাকে আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করছেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে আনসার? সেইটাকে কি বলছে? সেই অ্যাপ্রোচটাকে কি বলছে? যে অ্যাপ্রোচের মাধ্যমে শিক্ষক মহাশয় এই ধারণাটা এইভাবে শিক্ষাদান করছেন, সেই অ্যাপ্রোচটাকে কি বলছে? অফকোর্স তোমরা যেটা বলছো অপশন বি হবে সঠিক উত্তর। 79 কোশ্চেন নাম্বার 79 এর অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। মাল্টিলিঙ্গুয়াল মানে বহুভাষিক, যেখানে শিক্ষক মহাশয় শুধুমাত্র সেই স্কুলের যে ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ বা যে স্কুলে যে ভাষা, সেই স্কুলের যে ভাষাটা মানে প্রাধান্য পায় সেই ভাষা ছাড়াও অন্যান্য ভাষাভাষী শিক্ষার্থীদের যে ভাষা সেটাকে অ্যাকসেপ্ট করবেন এবং সেই ভাষাতেই তাদেরকে কনসেপ্ট বুঝতে সাহায্য করবেন। সেই অ্যাপ্রোচটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। ভেরি গুড, যারা একদম বি আনসার দিয়েছো 79, ওয়েল ডান। চলো কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80, which one of the following is not a correct statement? এগেন তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বলেছে which one of the following is not a correct statement, নিচের কোনটা কারেক্ট স্টেটমেন্ট নয়? which one of the following is not a correct statement, কোনটা নয়, কিন্তু নট বলেছে। স্পিকিং ইজ দ্য সেকেন্ড স্টেজ ফলোইং লিসেনিং। আমরা জানি, তোমরা কুইকলি লিখে ভালো কমেন্ট চ্যাট বক্সে, যে আমাদের যে ভাষাগত বিকাশের যে ধাপগুলো, যে স্কিলগুলো রয়েছে, 4টা স্কিল রয়েছে, সেই 4টা স্কিলের সঠিক সিকোয়েন্সটা কি, তাহলে বুঝতে পারবো এটা সঠিক কি সঠিক নয়। একদম ঠিক সেই অনুযায়ী হচ্ছে কি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। অর্থাৎ লিসেনিংটা, স্পিকিং ইজ দ্য সেকেন্ড স্টেজ, স্পিকিং হচ্ছে দ্বিতীয় স্টেজ। কিসের? না ভাষা শিক্ষার। তার তার আগে রয়েছে লিসেনিং, অর্থাৎ লিসেনিং এর পরে স্পিকিং হচ্ছে সেকেন্ড স্টেজ। তার মানে এই স্টেটমেন্টটা কারেক্ট রয়েছে। এখানে নট কারেক্ট জানতে চেয়েছে। দ্য রাইটিং স্কিল শুড বি ডেভেলপড বিফোর স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলের আগে রাইটিং স্কিলটাকে ডেভেলপ করা উচিত, স্পিকিং স্কিলের আগে রাইটিং স্কিলটাকে ডেভেলপ করা উচিত না। আমরা ভাষা শিক্ষার যে 4টা দক্ষতা, সেটার মধ্যে রাইটিং স্কিলটাকে সবার শেষে বলেছি, সবার শেষে ডেভেলপ করার কথা রয়েছে। স্পিকিং স্কিলের আগে শুধুমাত্র লিসেনিং স্কিলই ডেভেলপ হবে, অর্থাৎ সবার প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। অর্থাৎ অপশন বিতে যে তথ্যটা রয়েছে সেটাই ভুল রয়েছে এবং এখানে ভুলটাই জানতে চেয়েছে, তাহলে অপশন বিটাকে আমরা সিলেক্ট করব। 80 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 80, অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 81, the teacher first explained the rules of the tenses to students and then asked them to frame sentences on present, past, future tense. শিক্ষক মহাশয় গ্রামার শেখাচ্ছেন, প্রথমে রুলগুলোকে এক্সপ্লেন করলেন, দেন সেখান থেকে এক্সাম্পল দিলেন বা এক্সাম্পল কি করতে বললেন? ফ্রেম সেন্টেন্স মানে সেন্টেন্স তৈরি করতে বললেন। অর্থাৎ প্রথমে রুল, গ্রামার শিক্ষাদানের, গ্রামার টিচিং এর যে দুটো মূল মেথড, সেই দুটো মূল মেথড হলো ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ।
ডিডাকটিভ রুলটাকে প্রথমে রুল দেন এক্সাম্পল বলে, আর ইন্ডাকটিভ প্রথমে এক্সাম্পল দেয়, তারপর কি করে, প্রথমে এক্সাম্পল দেয় দেন সেটাকে এক্সপ্লেন করার মাধ্যমে রুলে আসে, রাইট? তাহলে এখানে কি বলেছে, প্রথমে রুলটাকে এক্সপ্লেন করলেন, তারপর সেটা থেকে এক্সাম্পল হিসাবে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সের কিছু এক্সাম্পল লিখতে বললেন বা সেন্টেন্স লিখতে বললেন। তাহলে এটা কোন রুলটাকে ফলো করে, কোন অ্যাপ্রোচটাকে ফলো করে? অফকোর্স ডিডাকটিভ অ্যাপ্রোচকে ফলো করে। কোশ্চেন নাম্বার 81 এর যে উত্তর হবে সেটা অবশ্যই অপশন এ হবে, ডিডাকটিভ অ্যাপ্রোচ। কোশ্চেন নাম্বার 82, which one of the following is not true about assessment? কোনটা অ্যাসেসমেন্ট সম্পর্কে অর্থাৎ মূল্যায়ন সম্বন্ধে সঠিক বাক্য নয়, কোন বাক্যটা, কোন তথ্যটা? এই চারটা অপশনের মধ্যে তোমাদের উত্তর তো অবশ্যই নেব। চলো উত্তর কি করছো দেখা যাক। কোশ্চেন নাম্বার 82 একদম, বাহ, ভেরি গুড, ঠিক, প্রত্যেকে ভালো উত্তর দিচ্ছ। মিতা মাঝি, তারপর রয়েছে ব্লগার প্রতাপ, রয়েছে, ভেরি গুড। চলো, assessment helps in identifying the children's strength, needs, interest and preferences. assessment help করে চিলড্রেনদের স্ট্রেংথ, নিডস, ইন্টারেস্ট, প্রেফারেন্স গুলোকে আইডেন্টিফাই করার জন্য। অফকোর্স এই জন্য তো অ্যাসেসমেন্ট অবশ্যই দরকার, এটা অ্যাসেসমেন্টের একটা ভালো দিক। কিন্তু বলেছে নট ট্রু অ্যাবাউট অ্যাসেসমেন্ট, তাহলে এটা ঠিক, এটা আমার নিলে চলবে না। অ্যাসেসমেন্ট potentiates child's performance and scaffolds it through interventions. স্ক্যাফোল্ড কি বলছে, অ্যাসেসমেন্ট কি করছে, একজন শিক্ষার্থীর মানে পোটেনশিয়াল কি আছে সেটা বুঝতে, মানে পোটেনশিয়াল পারফরম্যান্সটাকে বের করতে সাহায্য করে, এবং স্ক্যাফোল্ড করতে অর্থাৎ তাকে বিভিন্নভাবে হিন্টস দেওয়ার মাধ্যমে যে কোথায় তার প্রয়োজন, কি প্রয়োজন, কোথায় ভুল হচ্ছে, এগুলোর মাধ্যমে তাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, অবশ্যই অ্যাসেসমেন্ট করে থাকে। তাহলে এই দুটো স্টেটমেন্টই ঠিক, কিন্তু নট নিতে হবে। অ্যাসেসমেন্ট হেল্পস ইন কম্পেয়ারিং স্টুডেন্টস পারফরম্যান্সেস উইথ ইচ আদার ইন দ্য ক্লাস। আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে অপশন সি সঠিক হবে, কেন কি, আমরা সাধারণত এটাই করে থাকি। আমরা সাধারণত কি করে থাকি বলতো, অ্যাসেসমেন্ট হলো অর্থাৎ কোথাও এক্সাম হলো বা কোথাও মূল্যায়ন হলো কোনোভাবে, তারপর বললো এই তুই কত পেয়েছিস, আমি তোর থেকে 10 নাম্বার বেশি পেয়েছি জানিস, আমি তোর থেকে, এই বাবা আমি তো ওর থেকে 5 নাম্বার কম পেয়ে গেলাম। এই যে আমরা কি করি, কম্পেয়ার করি একে অপরের সঙ্গে। তা এটা কিন্তু অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য নয়, কম্পেয়ার করাটা অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য নয়, যেটা আমরা করে থাকি। তাহলে এখানে ইজ নট ট্রু অ্যাবাউট অ্যাসেসমেন্ট বলেছে, তাহলে এটা সঠিক নয়। প্যাডাগজিক্যালি অ্যাসেসমেন্ট একটা স্টুডেন্টের সঙ্গে আরেকটা স্টুডেন্টের কম্পারিজনের জন্য করা হয় না। অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর স্ট্রেংথ, নিড, ইন্টারেস্ট, পারফরম্যান্স এগুলোকে বোঝার জন্য, যে কোথায় কি রয়েছে উইকনেস, এগুলো বোঝার জন্য, এবং তাতে করে কোন জায়গায় কিভাবে জোর দিতে হবে এটা বোঝার জন্য আসলে অ্যাসেসমেন্ট করা হয়। আরো বিভিন্ন দিক রয়েছে, তো অ্যাসেসমেন্ট কম্প্যারিজন করার জন্য নয়। তাহলে কোনটা নট ট্রু বলেছিল, তাহলে আমার অপশন সি টা নট ট্রু অ্যাকচুয়ালি, তাহলে এটাকেই অ্যানসার হিসেবে আমরা নেব। অপশন ডি তে কি ছিল একবার দেখে নি, অ্যাসেসমেন্ট কন্ট্রিবিউটস টু আর্লি আইডেন্টিফিকেশন অফ লার্নিং গ্যাপস এন্ড লার্নিং ডিফিকাল্টিজ। অফকোর্স অ্যাসেসমেন্ট তো আইডেন্টিফাই করেই লার্নিং গ্যাপস এবং লার্নিং ডিফিকাল্টিজ কে। চলো তাহলে অপশন 82 এর অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 83, এক মিনিট, এখন আশা করছি প্রত্যেকে সঠিকভাবে দেখতে পাচ্ছ। চলো, এ টিচার while developing speaking skills among the learners said that we should keep some important factors while speaking. একজন শিক্ষক মহাশয় স্পিকিং স্কিলকে ডেভেলপ করার সময় কি বললেন, যে আমাদের উচিত কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরসকে রাখার, কথা বলার সময়। The factors that influence our choice of words and we speak to someone, অর্থাৎ আমরা কোন কোন কিসের উপর ভিত্তি করে ফ্যাক্টরস গুলো রাখবো, যেগুলো আমাদের কথা বলাকে বা আমাদের শব্দের চয়নকে প্রভাবিত করে, সেই ধরনের কিছু ফ্যাক্টর। আমার অর্থাৎ কথা বলার সময় শব্দের চয়নকে প্রভাবিত করতে পারে কি কি ফ্যাক্টর, অফকোর্স কি নিয়ে কথা বলছি সেই কনটেক্সটটা, এই ফ্যাক্টরটা অবশ্যই আমাদের কথা শব্দ চয়নকে প্রভাবিত করতে পারে। ক্লাইমেট কি প্রভাবিত করতে পারে, ক্লাইমেট মানে হলো জলবায়ু,
ক্লাইমেট মানে হলো জলবায়ু। আমি জলবায়ুর উপর আমার শব্দ চয়ন কি আলাদা হতে পারে? বা আমি আমি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মানুষ, আমি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গেছি। তার মানে কি আমার শব্দ চয়ন বদলে যাবে? আমার ভাষা, কথা বলার ভঙ্গিমা, শব্দ চয়ন সবকিছু বদলে যাবে? না, এটা ক্লাইমেটের উপর নির্ভর করে না আমার শব্দ চয়ন, রাইট? তাহলে কনটেক্সট এর উপর নির্ভর করে। দ্য পারসন উই আর স্পিকিং টু, কার সঙ্গে কথা বলছি তার উপরেও নির্ভর করে। লাইক আমি যদি ফ্রেন্ডের সঙ্গে একজন বন্ধুর সাথে কথা বলি, আমার তার সঙ্গে কথা বলার যে কথা বলার জন্য যে শব্দগুলো আমি চুজ করব, একজন শিক্ষক মহাশয়কে বা টিচারকে বা একজন বড় অফিসারের সঙ্গে কথা বলার সময় বা টিচারের সঙ্গে বা অফিসারের সঙ্গে কথা বলার সময় আমার সেই শব্দ চয়ন হবে না, রাইট? বন্ধুর সঙ্গে আমি ফ্র্যাঙ্কলি কথা বলবো, বিভিন্ন ফ্র্যাঙ্ক ওয়ার্ড ইউজ করব, কিন্তু ফ্রেন্ডলি ওয়ার্ড ইউজ করব, বাট টিচারের সঙ্গে কথা বলার সময় সেই ধরনের ওয়ার্ড সবসময় ইউজ করতে পারি না আমরা। তাহলে কার সঙ্গে কথা বলছি সেটার উপরেও নির্ভর করে আমি আমার কথা বলার ধরন। আর কি, আর কোন ফ্যাক্টরটা কাজ করে না, মোটিভেশন। অর্থাৎ স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রেরণা বা মোটিভেশনটাও প্রয়োজন, রাইট? তাহলে এই তিনটা ফ্যাক্টর অবশ্যই কাজ করে। এক নম্বর ফ্যাক্টর, 3 নম্বর ফ্যাক্টরটা আর 4 নম্বর ফ্যাক্টরটা। অর্থাৎ অপশন বি সঠিক উত্তর হবে। অপশন বি তে রয়েছে 1, 3 আর 4। ওকে, চলো কোশ্চেন নাম্বার 84। কোশ্চেন নাম্বার 84 কি বলছে? এক মিনিট। কোশ্চেন নাম্বার 84 তোমরা দেখতেই পাচ্ছ, ইফ ওয়ান অফ দ্য লার্নার্স ইন ইওর স্কুল ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অর্থাৎ তার দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড, দৃষ্টিশক্তিতে কোনো একজন শিক্ষার্থীর, তোমার ক্লাসের কোনো একজন শিক্ষার্থীর সমস্যা রয়েছে। একজন ভাষার শিক্ষক হিসাবে আপনি কি করবেন? সাপোর্ট দ্য চাইল্ড বাই ডুইং হিজ ওয়ার্ক, তার কাজটা করে দেবেন। মানে শিক্ষার্থী যে কাজটা পারছে না বা তার যেহেতু দৃষ্টি শক্তিতে সমস্যা রয়েছে, সেই জন্য আপনি তাকে হেল্প করার জন্য তার কাজটা করে দেবেন? না, এটা উচিত নয়। তাহলে আপনি সারা জীবনই তাকে তার কাজটা আপনাকে করে দিতে হবে। অর্থাৎ দেখবে সবসময় যারা যে কিছুতেই অক্ষমতা হোক না কেন, বা যদি কেউ অলসও হয়, বা বাড়ির ক্ষেত্রেও অনেক শিশুকে যদি বিভিন্ন ক্ষেত্রে হেল্প করা হয়, তাকে যদি না করতে বলা হয়, তাহলে সে সবসময় সেরকমই থেকে যাবে, রাইট? অর্থাৎ করে দেওয়া চলবে না, বরঞ্চ কি করতে হবে সেটা দেখা যাক। প্রোভাইড ব্রেল বুকস, তাকে ব্রেল, অর্থাৎ একজন ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে তার পড়াটা আপনি পড়ে দেবেন এবং লিখে দেবেন, এই অপশন এ তে এটা বলছে। কিন্তু অপশন বি তে বলছে তাকে ব্রেল বুক দেবেন। ব্রেল কিসের জন্য, কাদের জন্য কাজে লাগে? অফকোর্স যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের জন্যই তো ব্রেল মেথড, তাই না? ভিজুয়ালি যারা ইম্পেয়ার্ড তাদের জন্য ব্রেল মেথড। তাহলে ব্রেল বুকস দেবে তাদেরকে, তারা স্পর্শের মাধ্যমে বুঝতে পারবে কি লেখা রয়েছে কি লেখা নেই। আর কি, তারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড হলেও তো কানে শুনতে পায় বেশি, তাহলে তাদেরকে অডিও এইডস টু রিড এন্ড লিসেন টু দ্য টেক্সট, অর্থাৎ পড়ার জন্য অডিও এইডস দেব, তারা যাতে শুনতে পারে, এন্ড লিসেন টু দ্য টেক্সট, এবং পাঠটাকে শুনতে পারে আর কি। তাহলে অপশন বি টা হবে সঠিক উত্তর। তাদেরকে ব্রেল বুকস দেব এবং অডিও এইডস, অর্থাৎ শোনার জন্য কিছু সাহায্য করব আমরা তাকে, এবং যাতে টেক্সটটা শুনতে পারে সেরকম কোনো কিছু আমরা তাকে প্রোভাইড করব একজন শিক্ষক হিসাবে, রাইট? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 84। 85, কোশ্চেন নাম্বার 85 কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু ইন্টেন্সিভ রিডিং, নিচের কোনটা ইন্টেন্সিভ রিডিং এর সঙ্গে রিলেটেড, অর্থাৎ সম্পর্কিত? ইন্টেন্সিভ রিডিং আমরা ক্লাসে ভালো করেই জেনেছি, বুঝেছি যে ইন্টেন্সিভ রিডিং কি, এক্সটেন্সিভ রিডিং কি, স্ক্যানিং কি, স্কিমিং কি। আমরা ইন্টেন্সিভ রিডিং বলতে বুঝি কি না, যখন আমরা কোনো টেক্সটকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছি এবং তার যে ইনফরমেশন গুলোকে মনে রাখার চেষ্টা করছি, তার বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করছি, এবং তার হয়তো টেক্সটটা পড়ার পর কিছু প্রশ্নেরও উত্তর করছি সেই টেক্সট সংক্রান্ত, সেটাকে আমরা ইন্টেন্সিভ রিডিং বলি। তাহলে এই কথাগুলোর সঙ্গে মিল পাচ্ছি কোন অপশনে? দ্য পারপাস অফ রিডিং ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য লিটারাল মিনিং অফ দ্য টেক্সট বিং রেড, অর্থাৎ এটাকে শুধু কিসের জন্য পড়ছি? সে টেক্সটটাকে ভালোভাবে, তার লিটারাল মিনিংটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা টেক্সটটাকে পড়ছি, তখন সেটাকে আমরা কি বলছি? ইন্টেন্সিভ রিডিং। ভেরি গুড, সাথী বিশ্বাস,
পূজা পাল, শান্তনু লায়েক, বিপ্লব, সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, ভেরি গুড। অপশন সি, 85 অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 86, which method believes that the form of sentence is more important than content? কোন মেথডটা বিশ্বাস করে যে ফর্ম অর্থাৎ স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট কিসের থেকে? না কন্টেন্টের থেকে। কন্টেন্টের তুলনায় সেন্টেন্সের স্ট্রাকচারটা বেশি গুরুত্বপূর্ণ। কোন মেথডটা এটা কি করে, এই ব্যাপারটাতে বিলিভ করে? কোন মেথডটা? অফকোর্স স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, এটার মধ্যে স্ট্রাকচার রয়েছে, আর স্ট্রাকচার মানেই ফর্ম। আমরা জানি স্ট্রাকচারাল অ্যাপ্রোচে অ্যাপ্রক্সিমেটলি 275 স্ট্রাকচারকে, ভাষার বা সেন্টেন্স 275 ধরনের সেন্টেন্স স্ট্রাকচারকে বারবার রিপিটেশনের মাধ্যমে, রিপিট বা ড্রিলের মাধ্যমে কি করা হয়, সেগুলোকে অভ্যাস করানো হয়, এবং তারা যাতে সেই ড্রিলের মাধ্যমে সেই স্ট্রাকচারগুলোকে আয়ত্ত করে নেয় এবং সেটাকে কাজে লাগায় বিভিন্ন এই ট্রেনিং, এই ধরনের একটা ট্রেনিং তৈরি দেওয়া হয়। লাইক নামতা বলার মতো, যেমন নামতাটাকে বারবার মুখস্থ করিয়ে, যেমন 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, এভাবে বারবার রিপিট করানো হয়, ড্রিল করানো হয়। সেইভাবে স্ট্রাকচারাল অ্যাপ্রোচেও সেন্টেন্সের যে ফর্মগুলো বা স্ট্রাকচারগুলোকে, সেগুলোকে বারবার ড্রিল করানো হয়। তাহলে এখানে অপশন সি, 86টা অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 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 রয়েছে, এই কোশ্চেনের ধরনটা দেখো, অ্যাসারশন রয়েছে আর একটা রিজন রয়েছে, অর্থাৎ একটা বিবৃতি দিচ্ছে আর তার কি কারণ সেটা রয়েছে একটাতে। এবারে সঠিক হতেও পারে বিবৃতিটা, নাও হতেও পারে, রিজনটাও সঠিক হতে পারে, নাও হতে পারে, সেটা বিচার করতে বলবে উত্তরের ক্ষেত্রে। তাহলে রিমেডিয়াল টিচিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রোগ্রাম। টিচিং লার্নিং প্রোগ্রামের একটা অখণ্ড অখণ্ড অংশ হচ্ছে রিমেডিয়াল টিচিং। এটা ঠিক কি ঠিক নয়? অফকোর্স এই কথাটা ঠিক, রিমেডিয়াল টিচিং এর প্রয়োজন রয়েছে, রিমেডিয়াল টিচিং এর প্রয়োজন রয়েছে, তাই না? অবশ্যই দরকার টিচিং লার্নিং প্রসেসে রিমেডিয়াল টিচিং কে। তাহলে এটা ঠিক। তারপর কি রয়েছে? রিমেডিয়াল টিচিং ইজ টু টিচ এগেইন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লার্ন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আইটেম, যে ল্যাঙ্গুয়েজ আইটেমটা সঠিকভাবে শেখা হয়নি, নট প্রপারলি লার্ন, অর্থাৎ একটা টপিকের যে অংশটা শিক্ষার্থীরা ঠিকঠাক বুঝতে পারেনি সেই অংশটাকে পড়ানো, পুরো টপিকটাকে রিটিচ করা নয়, রাইট? পুরো টপিকটাকে রিটিচ করা নয়, বরং কি, যে টপিকের যে অংশটা নট প্রপারলি লার্ন, ঠিকঠাক ভাবে শেখা হয়নি, সেই অংশটাকে আরেকবার শেখানো, এটাকে রিমেডিয়াল টিচিং বলতে পারি। এবং রিমেডিয়াল টিচিংটা অবশ্যই আমাদের টিচিং লার্নিং প্রসেসের একটা ইন্টিগ্রাল পার্ট বটে। তাহলে অবশ্যই বোথ এ অর্থাৎ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, এন্ড রিজন ইজ কারেক্ট এক্সপ্লানেশন অফ দ্য এ, অর্থাৎ সঠিক উত্তর নেব অপশন এ, 87 এটাকে সঠিক উত্তর নেব। ঠিক আছে, নেক্সট হচ্ছে 88 কোশ্চেন নাম্বার 88 কি রয়েছে? টেক্সট বুক কন্টেন্স স্টোরিজ, পোয়েমস, প্লেজ এন্ড আদার ফর্মস অফ রাইটিং বাই রাইটার্স। বিভিন্ন লেখকদের নিয়ে একটা টেক্সট বুকে স্টোরিজ রয়েছে, পোয়েমস রয়েছে, প্লেজ রয়েছে। উই নিড টু সিলেক্ট সাচ ম্যাটেরিয়ালস, ওই ধরনের ম্যাটেরিয়ালস গুলোকে, স্টোরিজ, পোয়েমস, প্লেজ এবং আরো অন্যান্য অন্যান্য লেখা রয়েছে, এগুলোকে কেন আমরা সিলেক্ট করব? তার কারণ কি? কারণ বিভিন্ন লেখকের লেখাগুলো হয় অথেন্টিক এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে হয়, এগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে হয়, স্টোরি, পোয়েমস, প্লেজ, এগুলো। সেই জন্যই আমরা কি করব না, বিভিন্ন লেখকের যে লেখাগুলো সেগুলোকে আমরা ম্যাটেরিয়ালস হিসাবে, অর্থাৎ টেক্সট বুকে অংশ দেব, ম্যাটেরিয়ালস হিসাবে, অর্থাৎ টেক্সটে আমরা কি দেব, স্থান দেব তার, রাইট? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 89, which one of the following is based
অন এ বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচে কোনটা, নিচের কোনটা বটম আপ অ্যাপ্রোচ অনুযায়ী মানে বটম আপ অ্যাপ্রোচকে অনুসরণ করছে আর কি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নিচের কোনটা বটম আপ অ্যাপ্রোচের উপর ভিত্তি করে স্টেটমেন্টটা রয়েছে, নিচের কোনটা। কোশ্চেন নাম্বার 89, অপশন কোন অপশনটা সঠিক হবে? টিঙ্কু পাত্র বলছে অপশন বি হবে সঠিক। 89 অপশন বি বলছে, কেউ বলছে অপশন এ, মামুন বলছে অপশন এ, অনেকে বলছে ওয়ালিদা রহমান, রিমা, রিয়া বলছে অপশন বি, প্রতাপ বলছে অপশন বি, অনেকেই বলছে অপশন বি। তাহলে দেখা যাক। বটম আপ, বটম আপ বলতে আমরা কি বুঝি? বটম কথার অর্থ কি? ডাউন, অর্থাৎ নিচ, নিচ থেকে উপরের দিকে যাওয়া, আপ অর্থাৎ ভাষার নিচের দিকে। নিচের দিকে স্তর কি, মানে ছোট স্তর, ছোট একক কোনগুলো? ভাষার ছোট একক হচ্ছে সাউন্ডস, লেটার্স, সাউন্ড, লেটার্স, দেন কি, তারপর আসছে ওয়ার্ড, দেন ওয়ার্ডস, দেন আসবে ফ্রেজ, তারপর আসবে ফ্রেজের পর ক্লজ অর সেন্টেন্সেস, সেন্টেন্স, দেন আসবে প্যারাগ্রাফ। এইভাবে নিচের দিক থেকে অর্থাৎ বটম থেকে উপরের দিকে যখন শিক্ষার্থীদেরকে ভাষাটা শিক্ষাদান করা হয়, প্রথমে সাউন্ড শেখানো বা লেটার শেখানো, এ বি সি ডি করে পরিচয় দেওয়া, লেটারের, লেটার গুলোর পরিচয় দেওয়া, দেন ওয়ার্ডের সঙ্গে পরিচয় ঘটানো বা ওয়ার্ড তৈরি করা লেটার দিয়ে, দেন ফ্রেজ, তারপর সেন্টেন্স সংক্রান্ত ধারণা, তারপর প্যারাগ্রাফ। এইভাবে যখন শিক্ষার্থীদের সঙ্গে ভাষার পরিচয় দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আর যখন একটা প্যারাগ্রাফ বা ভাষার হোল অংশ থেকে, অর্থাৎ এই যে আমরা কথা বলছি, গল্প শোনাচ্ছি, এটা হচ্ছে ভাষার একটা মূল অংশ বা একটা সম্পূর্ণ অংশ। সেই ভাষাটাকে একটা স্টোরি তো বিভিন্ন প্যারাগ্রাফ নিয়ে তৈরি হয়, সেই স্টোরিটাকে ভেঙে প্যারাগ্রাফ গুলোকে নিয়ে আলোচনা, প্যারাগ্রাফ থেকে সেন্টেন্স নিয়ে আলোচনা, তারপর ফ্রেজ নিয়ে ধারণা, তারপর ওয়ার্ড নিয়ে ধারণা, তারপর সাউন্ড নিয়ে যখন ধারণা দিচ্ছি, তখন সেটাকে কি বলা হয় বলতো? তাড়াতাড়ি চ্যাট বক্সে জানাও। যখন উপর থেকে নিচের দিকে আসছি, অর্থাৎ ভাষার সম্পূর্ণ অংশ থেকে, স্টোরিজ থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে লেটার, এইভাবে যখন নেমে নেমে আসছি, তখন সেটাকে কি বলা হয়? দেখি কার কার মনে রয়েছে। ঠিক, টপ ডাউন, সেটাকে বলা হয় টপ ডাউন মেথড। টপ টু ডাউনে আসছে যেহেতু, সেটাকে আমরা বলবো টপ ডাউন মেথড। ভুলে গেছো নাকি? কারোর চ্যাট বক্সে নাম শুনতে পেলাম না। আচ্ছা, লিখেছো, সাথী বিশ্বাস লিখেছে, তার তনিমা লিখেছে, সংযুক্তা রয় লিখেছে টপ ডাউন, আরো অনেকে লিখছো। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 90। কোশ্চেন নাম্বার 90, language rich environment refers to the environment which provides an opportunity, এটা একসঙ্গে হবে, opportunity টু এ চাইল্ড টু। ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে? যে এনভায়রনমেন্টটা, যে পরিবেশটা একজন শিক্ষার্থীকে কিসের সুযোগ দিচ্ছে? অ্যান অপরচুনিটি টু এ চাইল্ড টু সি, নোটিস অ্যান্ড ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট অর্থাৎ ভাষা সমৃদ্ধ পরিবেশ বলতে, ভাষা সমৃদ্ধ পরিবেশ বলতে কি বোঝাচ্ছি? যখন একজন শিক্ষার্থী ভাষাটাকে ভাষা অনুযায়ী দেখতে পাবে, ভাষাটাকে লক্ষ্য করার সুযোগ পাবে, ভাষাটাকে ব্যবহার করার সুযোগ পাবে, সেই যে এনভায়রনমেন্টটা, সেই যে পরিবেশটা, সেই পরিবেশকে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট, ভাষা সমৃদ্ধ একটা পরিবেশ। অর্থাৎ আমরা আগেও বলেছি, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি, একজন 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 শিশুও কিন্তু হিন্দি ভাষাটাকে না পড়েই শিখে নেবে, সে যদি সেটাকে দেখার, দেখার বলতে কি, ভাষাটাকে কিভাবে দেখবে, ভাষাটাকে যদি দেখার বলতে সেই ভাষাতে সেই ভাষাটা ব্যবহার হচ্ছে এরকম কিছু দেখার সুযোগ পায়, যেমন কার্টুনে, ডিসকভারি চ্যানেলে দেখার যদি সুযোগ পায়, সেটাকে লক্ষ্য করার যদি সুযোগ পায়, এবং সেটাকে যদি ব্যবহার, পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করার যদি সুযোগ পায়, তাহলে সে কিন্তু ভাষাটাকে সহজে আয়ত্ত করতে পারবে। যেভাবে আমরা মাতৃভাষাকে দেখার সুযোগ পেয়েছি, অর্থাৎ আমাদের চারপাশের মানুষজন মাতৃভাষায় কথা বলছে, সেটাকে আমরা দেখছি, আবার কোথাও লেখা রয়েছে বিভিন্ন জায়গায়, সেটাও দেখছি, সেটাকে লক্ষ্য করছি এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করছি। তাই ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট বলতে ল্যাঙ্গুয়েজটাকে দেখার, লক্ষ্য করার এবং ব্যবহার করার যদি সুযোগ পায়, তাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট আসছে আমাদের যে প্যাসেজ গুলো ছিল, সেই প্যাসেজের যে অংশ, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্যাসেজের যে অংশগুলো সেটা নিয়ে আলোচনা করব এরপর, প্যাসেজ থেকে যে প্রশ্ন উত্তরগুলো ছিল। ঠিক আছে,
তাহলে প্রথমে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজটা পড়ে নেওয়া যাক কুইকলি। আমি বেশি লেট করব না, তাড়াতাড়ি পড়বো, মন দিয়ে শোনার চেষ্টা করবে প্রত্যেকে। A very good practice for preventing anger in the first place is to become masterful at listening. আচ্ছা, সবার প্রথমে আমি এই প্যাসেজটা শুরু তো করলাম, কিন্তু তার আগে তোমাদের কাছ থেকে কয়েকটা কথা জেনে নিই। তোমরা এখানে কে কে রাগী রয়েছো? হু ক্যান নট কন্ট্রোল অ্যাঙ্গার? এখানে কারা কারা রয়েছে যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারো না? আমি কিন্তু মোটামুটি পারি, আমার মনে হয়। জানি না আমি কাউকে রাগ দেখিয়েছি কিনা, হোয়াট এভার, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পারি, হয়তো সব ক্ষেত্রে নয়। কিন্তু তোমাদের কথা জানতে চাই, তোমরা কে কে নিজের রাগ কন্ট্রোল করতে পারো না, তারা লিখে ফেলো এখানে। যাই হোক, তার আগে আমরা এখানে পড়ে নিই। A very good practice for preventing anger in the first place is to become masterful at listening. এই প্যাসেজ সেই নিয়েই, চলো তোমাদের রাগ নিয়ে এই প্যাসেজ, যারা যারা রাগ দেখাও তাদেরকে ডেডিকেট করে এই প্যাসেজটা। এ ভেরি গুড, তাহলে কি বলছে? যারা নিজের রাগকে প্রিভেন্ট করতে পারে না, আটকাতে পারে না, তাদের জন্য একটা ভালো প্রথা বা রীতি রয়েছে। কি সেটা? না, তাদেরকে লিসেনিং এ মাস্টারফুল হতে হবে, অর্থাৎ স্কিলফুল হতে হবে। দে হ্যাভ টু বি স্কিলফুল অ্যাট লিসেনিং। মাস্টারফুল মিন্স স্কিলফুল, দক্ষ, দক্ষ হতে হবে। when we listen with true empathy, আমরা যখন ট্রু এমপ্যাথির সঙ্গে আমরা কোনো কিছুকে দেখি, when we listen to with true empathy, then we put ourselves in other person's shoes, তখন আমরা নিজেদেরকে অন্যদের জুতোতে আমরা দেখতে পাই। অন্যদের জুতোতে বলতে অন্যদের জুতোতে দাঁড়িয়ে আছি? না, অন্যদের জুতোতে নয়, অন্যদের জুতোতে না, মানে অন্যদের অ্যাঙ্গেল থেকে, তার জায়গায় বলে না, আমার জায়গায় দাঁড়িয়ে দেখ, আমার পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখ, এই ব্যাপারটা কি বলছে? আদার পারসন শুজ অ্যান্ড রিয়েলাইজ দে আর ইনডিড। আমরা তখন বুঝতে পারি যখন অন্যদের জুতোতে দাঁড়িয়ে দেখি বা অন্যদের পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখি, তখন আমরা প্রকৃতভাবেই বুঝতে পারি এ পারসন জাস্ট লাইক আস, সেও হচ্ছে একজন, বা তারাও হচ্ছে, যারা রাগ কন্ট্রোল করতে পারে না তারাও হচ্ছে, বা যার সমস্যা রয়েছে সেও হচ্ছে আমাদের মতোই একজন ব্যক্তি। ইট ইজ ইম্পর্টেন্ট টু পুট জাজমেন্ট অন ওয়ান সাইড হোয়েন উই লিসেন। আমাদের এটা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু পুট জাজমেন্ট অন ওয়ান সাইড হোয়েন উই লিসেন। আমরা যখন শিখবো, যখন শুনবো কারোর কাছ থেকে, কারোর দুঃখের কথা, কারোর কষ্টের কথা, কারোর অসুবিধার কথা যখন শুনবো, তখন আমাদেরকে কি করা চলবে না? জাজমেন্ট করা চলবে না, অর্থাৎ জাজ করা চলবে না। জাজমেন্টকে আলাদা দিকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যখন শুনবো তখন জাজ করা চলবে না, তখন এমপ্যাথির সঙ্গে শুনতে হবে। দিস ইজ অফেন ভেরি হার্ড টু বিগিন উইথ অ্যাজ উই গ্রো আপ বিং টট টু জাজ এভরিথিং উই সি অ্যান্ড হিয়ার। যেহেতু আমরা বড় হয়েছি এটা এইভাবে যে আমরা যা কিছুই দেখি না বা শুনি না কেন সেটাকে জাজ করে করে, তাই এটা প্রথম দিকে খুব জটিল হবে যে জাজ করা ছাড়া কোনো কিছুকে শোনা। বাট ইফ উই ক্যান সিম্পলি বি কমপ্লিটলি অ্যাটেন্টিভ টু আদার পিপল, কিন্তু আমরা যদি অ্যাটেন্টিভ হই, কমপ্লিটলি অ্যাটেন্টিভ হই অন্য মানুষদের প্রতি, দেন ইনস্টিড অফ অ্যাঙ্গার রাইজিং আপ, তাহলে রাগ বাড়িয়ে তোলার পরিবর্তে উই উইল সিক টু আন্ডারস্ট্যান্ড দেম ইভেন ইফ দে স্পিক অর অ্যাক্ট ইন এ সিমিংলি ভেরি হার্টফুল অর আনফেয়ার ওয়ে। তারা যদি মানে আনফেয়ার ওয়েতেও আমাদের সঙ্গে কথা বলে, তারা যদি রেগেও মানে একদম খারাপভাবেও যদি আমাদের সঙ্গে কথা বলে, আর আমরা যদি সেটাকে জাজমেন্ট করা ছাড়া কমপ্লিটলি অ্যাটেন্টিভলি যদি আমরা শুনি, অ্যাটেনশন দিয়ে যদি শুনি, তাহলে আমরা বুঝতে পারবো তারা কেন এরকম করছে, রাইট? আমরা সেটা বুঝতে পারবো। টক অ্যাবাউট ইউর ইমোশনস অ্যান্ড লিসেন উইথ কম্প্যাশন টু আদার্স। তাহলে নিজের ইমোশনস নিয়ে কথা বলা, মানে ইমোশন সম্বন্ধে কথা বলা, এবং অন্যদের সঙ্গে কম্প্যাশনের সহিত কথা বলা। কম্প্যাশনের সহিত বলতে অর্থাৎ সহানুভূতির সঙ্গে কথা বলা। আন্ডারস্ট্যান্ডিং ইজ এ টু ওয়ে স্ট্রিট, অর্থাৎ এই দুটোর মাধ্যমে নিজেদের ইমোশনগুলোকে নিয়ে কথা বলা এবং অন্যদের সহানুভূতিটাকে শোনা, অন্যদের কথাটা শোনা সহানুভূতির সঙ্গে, এই দুটোর মাধ্যমে আমরা কি করতে পারি? এই দুটোর মাধ্যমেই আমরা ভালোভাবে বুঝতে পারি কি বলতে চাইছে। ইফ ইউ ক্যান ব্রিং টু লিসেন ওপেনলি অ্যান্ড উইদাউট এনি জাজমেন্ট টু দোজ ক্লোজ টু ইউ,
even those who are most annoying to you, then you begin to see them with compassion. তুমি যদি এইভাবে মানে ওপেনলি এবং কোনো জাজমেন্ট ছাড়া যদি তাদের কথা শোনো, তাহলে কি হবে, যারা তোমার কাছে অনেক অ্যানোয়িং রয়েছে তারাও কিন্তু দেখবে তোমার কাছে, তুমি তোমার কাছে তারাও কম্প্যাশন মানে তুমি তাদেরকে কম্প্যাশনের সঙ্গে দেখছো দেখবে কিছুদিন পরে। ইউ ক্যান দেন কোয়াইটলি বিগিন টু এক্সপ্লোর ইউর ফিলিংস অ্যারাউন্ড দিস পিপল। তারপর তুমি কি করতে পারো, ইউ ক্যান দেন কোয়াইটলি বিগিন টু এক্সপ্লোর ইউর ফিলিংস অ্যারাউন্ড দিস পিপল। তারপর তুমি দেখতে পারো, লক্ষ্য করতে পারো চুপচাপ যে তাদের কিরকম ফিলিংস হচ্ছে আস্তে আস্তে, মানে তোমার ফিলিং গুলো তাদের প্রতি কিরকম হচ্ছে। টার্ন দেম ওভার লাইক পেবেলস এন্ড টেক এ রিয়েলি গুড লুক। তাদেরকে দেখবে একটা নুড়ি পাথরকে উল্টে দিলে যেমন হয়, অর্থাৎ নুড়ি পাথরের উপর দিকটা আর নিচের দিকটা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা দেখতে হয় অনেকটা, সেরকমই দেখবে তুমিও যখন কম্প্যাশনের সঙ্গে দেখছো শুনছো তাদের কথা, তখনও দেখবে তুমিও তাদের সেই সকল ব্যক্তিগুলোকে যাদেরকে বিরক্ত লাগতো তাদেরকে তুমি ভালো ভালো হিসাবে দেখতে শুরু করছো। ডু ইউ ওয়ান্ট টু ফিল অ্যাংরি অ্যারাউন্ড দ্য পারসন অর ডু ইউ ওয়ান্ট টু স্টে পিসফুল অ্যান্ড কাম? তুমি কি ফিল অ্যাংরি ফিল করতে চাইছো ওই পার্সনের সঙ্গে, নাকি তার সঙ্গে পিসফুল এবং কাম হিসাবে থাকতে চাইছো? হোয়াট এভার দে থ্রো অ্যাট ইউ, তারা তোমার প্রতি তোমার দিকে যাই ছুড়ে দিক না কেন, যাই স্টোন মানে যত পাথরই ছুড়ুক না কেন, যত খারাপ কথাই ছুড়ুক না কেন, তুমি কিভাবে তাদেরকে দেখবে সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। অ্যাংরিলি নাকি তুমি নিজে পিসফুল এবং কাম থাকতে চাইছো, এটার উপরে অনেক তোমার উপরে নির্ভর করছে অনেকটা। ঠিক আছে, নেক্সট, আই হোপ দ্যাট ইউ প্র্যাকটিস, আমার বিশ্বাস যে তুমি যদি প্র্যাকটিস করো, ইউ মে ফাইন্ড ইউর অ্যাঙ্গার কুলস অ্যাজ ইউ ট্রেড উইথ এ লাইটার স্টেপ। অর্থাৎ কন্ট্রোল স্টেপে, কন্ট্রোল পদক্ষেপ নিয়ে যদি তুমি ব্যাপারগুলোকে দেখো কন্ট্রোল ওয়েতে, তাহলে কিছুদিন পরে দেখতে পাবে তুমি তোমার অ্যাঙ্গারটাকে কি করতে পারছো, কুলস অর্থাৎ ঠান্ডা করে নিতে পারছো রাগটাকে। নারিশ ইউর সেলফ উইথ নেচার, উইথ টাইমস অফ contemplation and reflection. Look for things in life that inspire you rather than infuriate you. তুমি সেই জিনিসগুলোকে খোঁজো, সেই লুক ফর মানে খোঁজা, সেই জিনিসগুলোকে খোঁজো যেটা তোমাকে ইন্সপায়ার করে, যেটা তোমাকে ইন্সপায়ার করে, ইনফিউরিয়েট করে না। ইনফিউরিয়েট করার বদলে, ইনফিউরিয়েট মানে হচ্ছে অ্যাংরি, মানে অ্যাংরি ফিল করানো, রাগানোর বদলে বা জ্বালিয়ে দেওয়ার বদলে তোমাকে যেটা ইন্সপায়ার করে সেটার দিকে লক্ষ্য করো, সেটাকে খোঁজো। ইট ইট ইজ ইট ইজ নট ইজি বাট উইথ লেস অ্যাঙ্গার ইন লাইফ, এটা সহজ নয়, তাও কম জীবনে কম অ্যাঙ্গার দিয়ে, কম রাগ দিয়ে, দেয়ার ওপেন্স আপ সাচ এ গ্রেট স্পেস ফর ইন্সপিরেশন, এনজয়মেন্ট অ্যান্ড সিম্পলি গেটিং অন উইথ থিংস দ্যাট রিয়েলি ম্যাটার। আমরা কি করতে পারি, কম রাগ দিয়ে আমাদের আমরা অনেক ইন্সপিরেশনের জন্য অনেক জায়গা খুঁজে পেতে পারি, এনজয়মেন্ট খুঁজে পেতে পারি, এবং যে জিনিসগুলো সত্যি করে ম্যাটার করে সেগুলোকে কি করতে পারি আমরা, সেগুলোর কাছাকাছি যেতে পারি, রাইট? তাহলে অপশন 60, কোশ্চেন নাম্বার 61-এ কি রয়েছে, হাউ ক্যান উই প্রিভেন্ট অ্যাঙ্গার। এখানে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে, যদিও যদিও উচিত যেটা কিভাবে উত্তর করা, আগেও বলেছি, অনেকবার বলেছি, যতবার প্যাসেজ করাই ততবার বলেছি, প্রথমে কোশ্চেন পড়ে নেবে, প্রথমে কোশ্চেন পড়ে নেবে, দেন কোশ্চেন পড়ে তোমরা কি করবে, প্যাসেজ প্যাসেজ পড়তে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি আগে প্যাসেজটা পড়ে নিলাম তারপরে কোশ্চেন, কিন্তু কোশ্চেন পড়ে তারপর প্যাসেজ পড়তে হবে, এটাই সঠিক হবে। যাই হোক, হাউ ক্যান উই প্রিভেন্ট অ্যাঙ্গার, কিভাবে আমরা অ্যাঙ্গারকে প্রিভেন্ট করব? বাই বিং স্ক্যাথিং, বাই বিং অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক মানে অসহ্য বিরক্তিকর এরকম হয়ে, নাকি বাই বিং এ গুড লিসেনার, নাকি বাই বিং ডিস্ট্রেট। কিভাবে আমরা ভালো একজন কি হতে পারি, আমরা আমাদের রাগকে থামাতে পারি, অ্যাঙ্গারকে প্রিভেন্ট করতে পারি, রোধ করতে পারি কিভাবে? অফকোর্স বাই বিং এ গুড লিসেনার, আমরা যদি ভালো লিসেনার হতে পারি, একজন ভালো শ্রোতা হতে পারি, দেন উই ক্যান প্রিভেন্ট আওয়ার অ্যাঙ্গার। কোশ্চেন নাম্বার 61 এর ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার 61 এর ক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর। 1 এর ক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর, রাইট? নেক্সট, অর্থাৎ বাই বিং এ গুড লিসেনার। নেক্সট, ট্রু এমপ্যাথি ক্যান বি অ্যাচিভড হোয়েন, সত্যিকারের এমপ্যাথি অ্যাচিভ করা যাবে, অর্জন করা যাবে যখন উই পুট আদার্স প্রবলেমস অ্যাবাভ আওয়ার ওন, যখন আমরা অন্যের প্রবলেমটাকে আমাদের প্রবলেমের উপরে রাখবো, ইমবাইব দেয়ার প্রিজুডিসেস, তাদের প্রিজুডিসগুলোকে আমরা কপি করব, স্যাক্রিফাইস আওয়ার কমফোর্টস ফর আদার্স, অন্যের জন্য নিজের কমফোর্টকে স্যাক্রিফাইস করব,
তখনই আমরা আমাদের ট্রু এমপ্যাথিটাকে অ্যাচিভ করতে পারবো। এগুলোর জন্য কি না, এগুলোর কথা কোথাও আমাদের কিসে বলা নেই, আমাদের প্যাসেজের কোনো অংশেই এই কথাগুলো বলা নেই। প্যাসেজে কি বলা রয়েছে না, ইফ উই পুট আওয়ারসেলভস ইন আদার্স শুজ, অর্থাৎ আমরা যদি অন্যের পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখি, অন্যের স্থানে গিয়ে মানে ও যে পরিস্থিতিতে রয়েছে সেই স্থানে নিজেকে রেখে দেখি, তাহলেই আমরা ট্রু এমপ্যাথিকে অ্যাচিভ করতে পারবো। দেন উই ক্যান অ্যাচিভ ট্রু এমপ্যাথি। এটাই বলেছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি উইল বি কারেক্ট আনসার। নেক্সট, what does writer mean when he says understanding is a two-way street? আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুমুখ রাস্তা অর্থাৎ দুদিকে যাবে, টু ওয়ে স্ট্রিট মানে এদিক থেকেও আসতে পারবে আবার এদিক থেকেও যেতে পারবে, টু ওয়ে স্ট্রিট আন্ডারস্ট্যান্ডিংটা। এটা কেন বলেছেন লেখক, কেন, কোন এর প্রেক্ষিতে এটাকে সাপোর্ট করার জন্য, বা এটা এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন টকিং অ্যাবাউট ইমোশনস এন্ড লিসেনিং উইথ কম্প্যাশন। অফকোর্স, একদমই সঠিক, যে তিনি বোঝাতে চাইছেন যে ইমোশন বা আমাদের যে ইমোশন গুলো সেগুলোর সম্বন্ধে কথা বলা এবং কম্প্যাশনের সহিত শোনা, এটাকেই অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বোঝাতে চেয়েছেন। মানে আন্ডারস্ট্যান্ডিং ইজ এ টু ওয়ে স্ট্রিট, এই কথাটার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন টকিং অ্যাবাউট ইমোশনস এন্ড লিসেনিং উইথ কম্প্যাশন। রাইট, প্যাসেজে দেখবে এই অংশটাও রয়েছে। রাইট, প্যাসেজে যদি যাওয়া যায় তাহলে দেখো এই অংশে কোথায় রয়েছে, লিসেনিং ইজ এ, এই যে দেখো আন্ডারস্ট্যান্ডিং, এক মিনিট, দেখো এই অংশে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইজ এ টু ওয়ে স্ট্রিট, তার আগে এখানে রয়েছে টক অ্যাবাউট ইউর ইমোশনস অ্যান্ড লিসেন উইথ কম্প্যাশন টু আদার্স, আন্ডারস্ট্যান্ডিং ইজ এ টু ওয়ে স্ট্রিট। তাহলে এই লাইনটা খুঁজে বার করতে পারলে তোমরা সহজেই সঠিক উত্তর করতে পারবে। রাইট, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 64. In the context of the passage, lighter step means, প্যাসেজের কনটেক্সট অনুযায়ী লাইটার স্টেপ বলতে কি বোঝানো হয়েছে? লাইটার স্টেপ বলতে কি বোঝানো হয়েছে? একদম সঠিক, কন্ট্রোলড রিঅ্যাকশন। লাইটার স্টেপ বলতে বোঝানো হয়েছে কন্ট্রোলড রিঅ্যাকশন। রাইট, একদম ঠিক, 64টা হবে ডি উত্তর। অর্থাৎ নিয়ন্ত্রিত যে প্রতিক্রিয়া সেটাকে তিনি লাইটার স্টেপ বলেছেন। স্টেপ মানে তো পদক্ষেপ, লাইটার মানে হালকা, আরো হালকা, তাহলে নিয়ন্ত্রিত রিঅ্যাকশনের সঙ্গে এর অনেক মিল রয়েছে। প্রতিক্রিয়া, রাইট, নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, কন্ট্রোল রিঅ্যাকশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেপ ইজ নট রিকোয়ার্ড টু কুল অ্যাঙ্গার? কোন স্টেপটা, নিচের চারটা স্টেপের কথা বলা রয়েছে, কোন স্টেপটার প্রয়োজন নেই আমাদের অ্যাঙ্গারকে কি করার জন্য, কুল করার জন্য, বা আমাদের রাগকে কমানোর জন্য কোন স্টেপটার প্রয়োজন নেই? নারিশ ইয়োরসেলফ উইথ নেচার, এই স্টেপটা তো বলেছে যে এই স্টেপটা রয়েছে আমাদেরকে নেচারের সঙ্গে নারিশ করতে। কন্টেম্পলেশন অফ অ্যাকশনস, ইনফিউরিয়েটিং ইয়োরসেলফ, ইনফিউরিয়েট মানে কি? ইনফিউরিয়েট মানেই হচ্ছে নিজেকে অ্যানয় করা বা রাগানো, রাগিয়ে তোলা। ইনফিউরিয়েট মানেই হচ্ছে নিজেকে অ্যাংরি করা। তাহলে নিজের রাগকে কুল করার জন্য, কমানোর জন্য এই অপশনটা কি, এই স্টেপটা কি সঠিক হবে না? তাই বলেছে হুইচ স্টেপ ইজ নট রিকোয়ার্ড ইনফিউরিয়েটিং ইয়োরসেলফ। অপশন সি হবে সঠিক উত্তর এটা। নেক্সট, কোশ্চেন নাম্বার 66. The word in the para 3 which means the same as enrage, প্যারা 3 তে যে enrage ওয়ার্ডটা রয়েছে তার সঠিক উত্তর কি? এনরেজ মানেই ওই একই,
রাগিয়ে দেওয়া, রাগিয়ে তোলা। আর এই মাত্রই পড়লাম ইনফিউরিয়েট মানেও হলো কাউকে রাগানো, রাইট, বা জ্বালানো, এই ধরনের ব্যাপারটা আর কি। ওকে, সো এনগেজ, এনরেজ, এনরেজ ইজ ইকুয়াল টু ইনফিউরিয়েট। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ মাস্টারফুল, মাস্টারফুল ওয়ার্ডটার অ্যান্টোনিম কি? মাস্টারফুল ওয়ার্ডটার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, মাস্টারফুল মানে কি বলেছিলাম? স্কিলফুল। মাস্টারফুল মানে হলো স্কিলফুল বা কম্পিটেন্ট, কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানেও দক্ষ, স্কিলফুল মানেও তাই। তাহলে এর অপোজিট কি হবে? তোমরা অপশন সি অবশ্যই সঠিক উত্তর নিচ্ছ, 67 এর হবে অপশন সি সঠিক উত্তর। ইনকম্পিটেন্ট মানে হচ্ছে অদক্ষ, রাইট। মাস্টারফুল মানে হচ্ছে স্কিলফুল আর কম্পিটেন্ট, আর ইনকম্পিটেন্ট মানে হচ্ছে অদক্ষ। তাহলে মাস্টারফুলের অপোজিট হবে অবশ্যই ইনকম্পিটেন্ট। নেক্সট, ইফ ইউ ক্যান বিগিন to listen openly and without any judgment to those close to you, even those who are most annoying to you, then you begin to see them with compassion. এখানে টু সি এর তলায় দাগ রয়েছে। কিসের তলায় দাগ রয়েছে? টু সির তলায়। টু সি, নট এ নেম, হিয়ার টু সি মিন্স টু সি, রাইট। টু এবং সি, এক মিনিট, এখানে টু সি, টু সি মানে কি? একটা ভার্ব, এটা তোমরা বুঝতে পারছো যে ভার্ব। কিন্তু আমরা ভার্বের অ্যাকশন ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বকে, অ্যাকশন ভার্ব গুলো চারটা ভাগে বিভক্ত হতে পারে, টোটাল চারটা ভাগে। দুটো ভাগ বলেছিলাম অবজেক্টের উপর নির্ভর করে, অবজেক্টের উপর নির্ভর করে অ্যাকশন ভার্ব গুলো দুটো ভাগ হতে পারে। আর দুটো ভাগ সে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তার উপর নির্ভর করে। অবজেক্টের উপর ভিত্তি করে যে দুটো ভাগ, সেটা হচ্ছে কি না, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, সংক্ষেপে লিখলাম ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। আর সাবজেক্ট এবং টেন্সের ভিত্তিতে ভার্বটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তার উপর ভিত্তি করে ফাইনাইট আর নন ফাইনাইট, আর নন ফাইনাইট, রাইট। তো ফাইনাইট আর নন ফাইনাইট, তাহলে অ্যাকশন ভার্ব যদি, অ্যাকশন ভার্বকে এই ভাগ করা যায়, টু সিটাও অ্যাকশন ভার্ব, টু সিটাও হলো অ্যাকশন ভার্ব, এটাও অ্যাকশন ভার্ব। তাহলে এখানে টু সিটাকে চেঞ্জ হবে টু এর পরে, যে যখন ভার্ব বসে, টু এর পরে যখন সাধারণত ভার্ব বসে, ভার্বের ফার্স্ট ফর্মটাই বসে, এটা চেঞ্জ হয় না সাধারণত এমনিতেও, রাইট। তাহলে এটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। আমরা কমপ্লিটলি ডিটেলসে ক্লাসে আলোচনা করেছি এই নিয়ে, আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা নেই। এবং এটাকে এই কি কারণে নন ফাইনাইট ভার্ব হলো সেটাও ব্যাখ্যা করলাম, এবং তোমরাও আশা করি ভালো করেই বুঝেছো এটা, রাইট। ফাইনাইট ভার্ব যখন ভার্বটা সেন্টেন্সের মধ্যে থাকা যে টেন্স এবং যদি সাবজেক্ট যদি চেঞ্জ করে দিই, ভার্বটাও যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে ফাইনাইট ভার্ব বলবো। অক্সিলারি ভার্ব হচ্ছে যেগুলো সাহায্য করে, হ্যাভ ভার্ব গুলো, বি ভার্ব গুলো, ডু ভার্ব গুলো, মোডাল ভার্ব গুলো, সবই হচ্ছে অক্সিলারি ভার্ব। আর জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে নাউন যোগ, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন সেই ভার্বটা নাউনের কাজ করবে, তখন সেটাকে কি বলবো? জিরান্ড বলবো। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন নাউনের কাজ করবে, তখন সেটাকে জেরান্ড বলবো। ওকে, তাহলে 68 এরটা অপশন এ হবে সঠিক উত্তর, টু সিটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নেক্সট হচ্ছে আরেকটা প্যাসেজ, কুইকলি পড়ে নি, এক মিনিট। হ্যাঁ, এই প্যাসেজে প্রথমে কি রয়েছে দেখো, সায়েন্টিস্ট discovered that some naturally occurring lake bacteria
গ্রো ফাস্টার, অর্থাৎ তারা বেড়ে উঠে বা তাদের বৃদ্ধি পায়, সংখ্যায় বৃদ্ধি পায় ফাস্টার মোর এফেক্টিভলি অন দ্য রিমেন্স অফ প্লাস্টিক ব্যাগস। প্লাস্টিক ব্যাগসের যে রিমেন্স বা অবশিষ্টাংশ, সেগুলোতে অনেক কি হয়, অনেক ব্যাকটেরিয়া বাড়তে থাকে। লেক ব্যাকটেরিয়া মানে পুকুরে বাঁধে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, সেই ব্যাকটেরিয়া গুলোর সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে। এটা সায়েন্টিস্টরা ডিসকভার করেছেন। দেন অন ন্যাচারাল ম্যাটার লাইক লিভস অ্যান্ড টুইগস, অর্থাৎ জলে যদি বা লেকে যদি লিভস অ্যান্ড টুইগস, পাতা এবং ছোট ছোট শাখা পোশাখা যদি পড়ে থাকে, তার উপরে যত না বেশি ব্যাকটেরিয়া বাড়তে থাকবে, তার থেকে বেশি যদি প্লাস্টিক থাকে তাহলে বেশি তার ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি বাড়তে থাকবে জলে। দ্য স্টাডি ইনভলভড স্যাম্পলিং 29 লেকস। স্টাডিটাতে কতগুলো লেক নিয়ে স্টাডিটা করা হয়েছিল? 29টা, অ্যাক্রস স্ক্যান্ডিনেভিয়ান বিটুইন আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। যাই হোক, সবার প্রথমে আমি একবার এটা নিয়ে আলোচনার আগে কোশ্চেনগুলোকে একবার দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট? অ্যাপারেন্ট কথাটার অপোজিট মিনিং ওয়ালা ওয়ার্ড কোনটা রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। প্যারাগ্রাফ 2 তে রয়েছে অ্যাপারেন্ট ওয়ার্ডটা। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিমিলার ইন মিনিং অফ টু দ্য ওয়ার্ড ইউনিক? ইউনিক ওয়ার্ডটার সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম কোনটা সেটা খুঁজে বার করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট হোয়াট কুড বি হারনেসড টু হেল্প ব্রেক ডাউন প্লাস্টিক ওয়েস্ট? নেক্সট, দুটো স্টেটমেন্ট রয়েছে, দুটো স্টেটমেন্টে কি বলছে? লেক ব্যাকটেরিয়া প্রেফারস ন্যাচারাল কার্বন কম্পাউন্ডস ওভার প্লাস্টিক ডেরাইভড ওয়ান্স, নাকি প্লাস্টিক পলিউশন ইনক্রিজেস দ্য রেট অফ ব্যাকটেরিয়াল গ্রোথ? এই দুটোকে জাজ করতে হবে আমাদেরকে। হোয়াট আর দ্য এফেক্টস অফ ইনক্রিজিং প্লাস্টিক পলিউশন ইন লেকস? ইনক্রিজিং প্লাস্টিক পলিউশনের এফেক্ট কি, ফলাফল কি হচ্ছে? তারপর যে কোশ্চেনগুলো রয়েছে দেখা যাবে। চলো পড়া যাক। পুরোটাকে পড়ছি, তোমরা আশা করি পড়ে বুঝেছো অনেকটাই, আমি সংক্ষেপে ব্যাখ্যা করে যাবো এটাকে। The carbon compounds in plastic are broken down by bacteria and used as food for their growth. প্লাস্টিকের মধ্যে থাকা কার্বন কম্পাউন্ড গুলোকে ভেঙে ফেলছে কারা? ব্যাকটেরিয়ারা। The effect is quite apparent. When plastic pollution raised the overall carbon level in lake water by just 4%, the rate of bacterial growth more than doubled. Right? According to the findings, the plastic pollution in lakes is likely priming the bacteria for rapid growth. It's almost like the plastic pollution is getting the bacteria's appetite going. This suggests that plastic pollution is stimulating the whole food web in lakes because more bacteria means more food for bigger organisms like ducks and fish. Enriching water with particular species of bacteria could be a natural way to remove plastic pollution from the environment, according to the researchers. Lake bacteria were found to prefer plastic derived carbon compounds over natural ones. The scientists believe this is because the carbon compounds from plastics are easier for bacteria to break down and use as food. The effect varied depending on the diversity of bacterial species present in the lake water. Lakes with more different species were better at breaking down plastic pollution. The study also found that bacteria removed from plastic pollution in lakes that had fewer unique natural carbon compounds. This is because the bacteria is in lake water had fewer other food sources. The results will help to prioritize lakes where pollution control is most urgent and to identify microbes that could be harnessed to help break down plastic waste and better manage environment pollution. This does not condone ongoing plastic pollution. The scientists caution. Some of the compounds within plastic can have toxic effects on the environment, particularly at high concentrations. If a lake has a lot of plastic pollution but low bacterial diversity and a lot of different natural or organic compounds, then its ecosystem will be more vulnerable to damage. যাই হোক, এটা আমি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তোমরা আশা করি পড়ে বুঝেছো। আমি জাস্ট পড়ে দিলাম, এরপর প্রশ্নগুলো নিয়ে আসছি। আর যদি কেউ পড়ে না থাকো তাহলে একবার পড়ে নিও, রাইট? পজ করে পড়ে নিও বা কোশ্চেন পেপারটা থেকে পড়ে নিও, দেন অ্যান্সার গুলো করবে।
যাই হোক বুঝে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট ওয়ার্ডটার অপোজিট কোনটা রয়েছে, নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা অ্যাপারেন্ট ওয়ার্ডটার অপোজিট। অ্যাপারেন্ট মানে কি, যেটা স্পষ্ট। অ্যাপারেন্ট মানে হলো যেটা স্পষ্ট। তাহলে এই স্পষ্ট বা অ্যাপারেন্ট কথাটার অপোজিট ওয়ার্ড কোনটা হবে? অস্পষ্ট, ইনভিজিবল, যেটা দেখা যাচ্ছে না এমন। দ্যাট ক্যান নট বি সিন, দ্যাট ক্যান নট বি সিন, যেটাকে দেখা যাচ্ছে না সেটাই অ্যাপারেন্ট মানে স্পষ্ট বা দেখা যাচ্ছে এরকম। আর তাহলে এটা অপশন বি হবে সঠিক উত্তর, 69টা হবে অপশন বি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্ডস হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইউনিক। ইউনিক ওয়ার্ডটার সিনোনিম কি বা সিমিলার মিনিং কি? সিনোনিম কি? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইউনিক? তোমরা তো জানোই সিমিলার ইন মিনিং বলেছে ইউনিক ওয়ার্ডের। তাহলে ইউনিক মানে কি? অনন্য বা অদ্বিতীয়, যে মানে যার তুলনা হয় না, যার অন্য আর কোনো মানে অন্যদের থেকে অনেকটা আলাদা। অর্ডিনারি মানে তো সাধারণ, কমন। এটা তো ইউনিক হতে পারে না। সিমিলার মানে একই, এটাও হতে পারে না। ইউনিকের অর্থ সিমিলার নয়, বরং অপোজিটটা হচ্ছে সিমিলার বলতে পারো। অর্ডিনারিটাও তাই। ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক, এটাও নয়। এক্সট্রা অর্ডিনারিটা একটা ইউনিক ওয়ার্ডটির একটা সিনোনিম হতে পারে। ইউনিক ওয়ার্ডের একটি সিনোনিম হতে পারে এক্সট্রা অর্ডিনারি। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, হোয়াট কুড বি হারনেসড টু হেল্প ব্রেক ডাউন প্লাস্টিক ওয়েস্ট। প্লাস্টিক ওয়েস্টগুলোকে ব্রেক ডাউন করার জন্য কোনটা বেটার হবে? ব্যাকটেরিয়া, মাইক্রোবস, বিগার অর্গানিজমস নাকি লিভস অ্যান্ড টুইগস? সায়েন্টিস্টদের মতে মাইক্রোবসগুলো, অণুজীবগুলো, রাইট। নেক্সট, 72, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট। লেক ব্যাকটেরিয়া প্রিফার্স ন্যাচারাল কার্বন কম্পাউন্ডস ওভার প্লাস্টিক ডেরাইভড ওয়ান্স। বলছে লেক ব্যাকটেরিয়াগুলো ন্যাচারাল কার্বন কম্পাউন্ডকে বেশি প্রেফার করে, বেশি চায়। এটা কি লেখা ছিল? না, ন্যাচারাল কার্বন কম্পাউন্ডকে নয়, বরং প্লাস্টিক কার্বন কম্পাউন্ডকে। প্লাস্টিক তো আর ন্যাচারাল নয়, প্লাস্টিক তো আর্টিফিশিয়াল, এটা তো আর ন্যাচারাল নয়। তাহলে এটা হবে না, অপশন এ সঠিক হচ্ছে না। মানে অপশন এ নয়, আই মিন প্রথম স্টেটমেন্টটা সঠিক নয়, আমরা এটা বুঝতে পারলাম। প্লাস্টিক পলিউশন ইনক্রিজেস দ্য রেট অফ ব্যাকটেরিয়াল গ্রোথ। প্লাস্টিক পলিউশনটা ব্যাকটেরিয়াল গ্রোথকে, অর্থাৎ প্লাস্টিক পলিউশন যদি হয়ে থাকে তাহলে সেটা ব্যাকটেরিয়াল গ্রোথকে বাড়িয়ে দেয়। অফকোর্স আমরা পড়ে দেখলাম যে ব্যাকটেরিয়া যে সকল লেকে বেশি, সেক্ষেত্রে প্লাস্টিক যে সকল লেকে বেশি, সেই সকল লেকে ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে, ডাবলড হয়ে গেছে বরং। তাহলে অপশন প্রথম যে এটা সেটা ইনকারেক্ট, প্রথম স্টেটমেন্টটা ইনকারেক্ট, সেকেন্ড স্টেটমেন্টটা কারেক্ট। প্রথম স্টেটমেন্টটা ইনকারেক্ট, সেকেন্ড স্টেটমেন্টটা কারেক্ট। কোনটাতে রয়েছে? অপশন বি তে। অপশন বি হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, হোয়াট আর দ্য এফেক্টস অফ ইনক্রিজিং প্লাস্টিক পলিউশন। বাড়তে থাকা প্লাস্টিক পলিউশনের ফলাফল কি? লেকস এর মধ্যে বাড়তে থাকা প্লাস্টিক পলিউশনের ফলাফল কি? এটা অ্যাপিটাইট অফ লেক ব্যাকটেরিয়া গ্রোজ, লেক ব্যাকটেরিয়ার যে হজম শক্তি সেটা বেড়ে যায়। কার্বন লেভেল অফ লেক ওয়াটার ইনক্রিজেস, লেক ওয়াটারের কার্বন লেভেলটা বেড়ে যায়। লেক ব্যাকটেরিয়া স্টার্ট ডিসঅ্যাপিয়ারিং, লেক ব্যাকটেরিয়াগুলো অদৃশ্য হতে শুরু করে। ইনক্রিজ ইন অ্যাপেটাইট অফ ডাকস অ্যান্ড ফিশ, অর্থাৎ ডাকেদের এবং ফিশেদের অ্যাপেটাইট, হজম শক্তি, এটা বাড়ে। কোনটা সঠিক উত্তর হবে? দেখো, অ্যাপেটাইট অফ লেক ব্যাকটেরিয়া গ্রোজ, এটা সঠিক। এই অপশনটা, এই স্টেটমেন্টটা সঠিক, আমরা জানি প্যাসেজ অনুযায়ী অ্যাপেটাইট অফ লেক ব্যাকটেরিয়া গ্রোজ, এটা সঠিক অপশন। কার্বন লেভেল অফ লেক ব্যাকটেরিয়া ইনক্রিজেস, লেক ওয়াটার ইনক্রিজেস, এর ফলে মানে ইনক্রিজিং প্লাস্টিক পলিউশনের ফলে কার্বন লেভেলটা, জলের কার্বন লেভেলটা বেড়ে যায়, এটাও সঠিক। কিন্তু ব্যাকটেরিয়া গুলো
ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে কি না, বরঞ্চ ব্যাকটেরিয়া আসতে শুরু করে, আরো বেশি পরিমাণে আসতে শুরু করে। তাহলে এটা এই স্টেটমেন্টটা সঠিক নয়। ইনক্রিজ ইন অ্যাপেটাইট অফ ডাকস এন্ড ফিশ, ডাকসদের এবং ফিশেদের, মাছেদের এবং ডাকদের, হাঁসদের অ্যাপেটাইটটা বৃদ্ধি পায়, এটাও সঠিক নয়। তাহলে কোনটা কোনটা সঠিক? স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 74, let him do whatever he likes, let him do whatever he likes। চলো এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে? let him do whatever he likes, সে যে যা চায় করতে দাও। আমরা জানি এটা কি ধরনের সেন্টেন্স, সেটা জানতে চেয়েছে। আমরা জানি অর্থগত দিক থেকে সেন্টেন্স পাঁচ ধরনের হয়, 5 টাইপস অফ সেন্টেন্সেস দেয়ার অর্থগতভাবে। কি কি? এক হচ্ছে অ্যাসার্টিভ। কোনগুলোকে বলবো? অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক, সাধারণ যে কথাবার্তা বলি সেগুলোকে আমরা অ্যাসার্টিভ বলতে পারি, ঠিক আছে, বিবৃতিমূলক। সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবোধক। আমরা যে প্রশ্ন করি সেই বাক্যগুলো, সেগুলো তো এক একটা বাক্য। প্রশ্ন করছি যখন, যখন সাধারণ তথ্য দিচ্ছি সেটাও একটা বাক্য, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনো তথ্য দিচ্ছি, কোনো নর্মাল স্টেটমেন্ট রাখছি, এগুলোর ক্ষেত্রে। ইন্টারোগেটিভ, যখন প্রশ্ন করছি সেটাও একটা বাক্য, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। থার্ড হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি করে থাকি? ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, এগুলো দিয়ে থাকি আমরা। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলো দিয়ে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে। এখানে কি বলছে? লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, তাই না? অর্থাৎ তাকে, সে যে চায়, যা চায় করতে দাও। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় প্লিজ দিয়ে স্টার্ট হয়, যেহেতু রিকোয়েস্ট করা বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা উহ্য থাকে, সাবজেক্ট উহ্য থাকে, সাইলেন্ট থাকে, সাবজেক্ট হচ্ছে সাইলেন্ট থাকে। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হয়ে থাকে ইউ, কিন্তু সেটা উহ্য থাকে, রাইট? তাহলে 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স পেলাম। 4-এ পাচ্ছি অপটেটিভ বলতে পারি। অপটেটিভ হচ্ছে প্রার্থনা সূচক। অপটেটিভ মানে হলো প্রার্থনা সূচক, প্রার্থনা সূচক। অর্থাৎ উইশ, উইশ করা বোঝাতে, প্রে করা বোঝাতে, এগুলোতে আমরা এগুলোকে কি বলবো? অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভটা। ওকে, উইশ অ্যান্ড প্রে, অর্থাৎ উইশ ইউ বা উইশিং ইউ wishing you a very good happy, wishing you a very uh, wishing you a beautiful happy birthday, beautiful birthday, wishing you a very happy birthday, right? তো এই যে আমি উইশ করছি, এটাকে কি বলতে পারি? এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে? এই উইশটা আমার অপটেটিভ সেন্টেন্সের। মে গড ব্লেস ইউ, ব্লেস করছে, প্রার্থনা করছে, মানে ভগবান যাতে তোমার মঙ্গল করেন, বা আশীর্বাদ করেন, যাতে তোমাকে ভগবান আশীর্বাদ করেন। তো অপটেটিভ সেন্টেন্স, যেগুলো হচ্ছে সব অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। অপটেটিভ সেন্টেন্স। আর লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি, বিস্ময় সূচক, এক্সক্লামেটরি। এটা চেনার একটা বড় উপায় হচ্ছে এটা শেষে একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, এবং আমাদের আবেগ প্রকাশ করতে এগুলো সাহায্য করে, সাডেন ইমোশন প্রকাশ করতে সাহায্য করে। তাহলে এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। অপশন ডি হবে সঠিক উত্তর। লাস্ট, আজকের সন্ধ্যার শেষ প্রশ্ন, আজকের সন্ধ্যার শেষ প্রশ্ন, হুইচ টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স? কোন টেন্স ইউজ করা হয়েছে এই সেন্টেন্সে? আমরা জানি টেন্স সাধারণত 3 প্রকার। টেন্স সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট or past, present and future, রাইট? এই প্রত্যেকটির আবার 4টি করে সাধারণত ভাগ রয়েছে, প্রায় প্রত্যেকটিরই। কি কি? সিম্পল অর ইনডেফিনাইট ফর্ম, সিম্পল অর ইনডেফিনাইট বলি আমরা যাকে, ফিনাইট। সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস। থার্ড হচ্ছে পারফেক্ট।
আর ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও তাই, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে। আর আমরা ফিউচারের ক্ষেত্রেও তাই। তো আমরা ডিটেলসে আলোচনা করেছি ক্লাসে যে কোনটা কোন ক্ষেত্রে কোনটাকে, বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে এগুলো, কি যে কোনটা কি ধরনের টেন্স। যাই হোক, সি উইল হ্যাভ কাট দ্য কেক বাই দেন, ততক্ষণে উইল হ্যাভ কাট, উইল দেখে বুঝতে পারছি ফিউচারের মধ্যে রয়েছে। তো ফিউচার এখানে তিনটা অপশনে রয়েছে, ফিউচার ইনডিফিনাইট রয়েছে, ফিউচার পারফেক্ট রয়েছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে হ্যাভ কাট, উইল প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, ভার্ব উইল প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্মে আমরা জানি কি হয়, হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্মে হয় পারফেক্ট টেন্স। এবারে উইলটাও রয়েছে, তাহলে ফিউচার পারফেক্ট হবে নিশ্চয়ই। এখানে থার্ড ফর্ম কিভাবে বুঝলাম স্যার? কাটের তিনটা ফর্মই একই, কাট কাট কাট। তাহলে এখানে অ্যাকচুয়ালি থার্ড ফর্মটা ব্যবহার করেছে এবং তার আগে হ্যাভ রয়েছে। তাহলে উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। সঠিক উত্তর হবে 75 এরটা সি। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। প্রত্যেককে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আশা করি বুঝতে পেরেছো কোনটা কেন অ্যান্সার হলো। গুড নাইট প্রত্যেককে, শুভরাত্রি।